টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের কুমিল্লা বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্নের সমাধান করব। আমরা সরাসরি প্রশ্ন কতে চলে যাব, কারণ কয়ের প্রশ্ন সমাধান করতে কিন্তু উদ্দীপকের প্রয়োজন হচ্ছে না। সকাল 8:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার কোণকে ডিগ্রিতে নির্ণয় করো। আচ্ছা, রেডিয়ান চাই নাই, শুধু ডিগ্রি। কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা বের করতে বলেছে। তো আমরা একটু ঘড়ির চিত্রটা যদি একটু দেখি, এ দেখো একটা ঘড়ি দেখতে পাচ্ছ, যে এই ঘড়িতে 8:30 বাজে, অর্থাৎ এইখানে একটু খেয়াল করো ভালো করে। ঘড়িতে বড় বড় দাগ আছে হচ্ছে 12টা। কয়টা? 12টা। টোটাল বড় বড় দাগ কয়টা? 12টা। এখন তুমি যদি একটু খেয়াল করো যে এই যে ঘড়িতে যখন 8:30 বাজবে তখন মিনিটের কাঁটাটা সরাসরি 6-এর কাছে থাকবে। আর এইখানে তুমি যদি একটু খেয়াল করো যে এই জায়গাটাতে 8 আর 9-এর মাঝামাঝি থাকবে, কারণ কি 8টা বাজলে তখন হচ্ছে 8-এর কাছে থাকে, আর 8টা যখন 8:30 তখন 8 আর 9-এর মাঝামাঝি, অর্থাৎ এখানে থাকবে 1 2 আড়াই ঘর। কয় ঘর বলো তো? আড়াই ঘর। তো এখানে টোটাল ক্ষুদ্রতম ঘর হচ্ছে কয়টা? এখানে হচ্ছে দেখো, এই হলো 5টা, আর এই 5টা 10টা, আর এই হচ্ছে আড়াইটা। তো খুবই সিম্পলি আমি এটাকে বলতে পারি যে কত ঘর আসলে তোমার কত ডিগ্রি হবে। তো ঘর পেলে ডিগ্রি পাবো। তো এখানে টোটাল হচ্ছে 12.5 ঘর পাচ্ছি আমরা। আমরা জানি যে ক্ষুদ্রতম প্রতি ঘরের জন্য 6 ডিগ্রি কোণ তৈরি হয়। কিভাবে বুঝলাম? কারণ এই বৃত্তটা পুরোপুরি 360 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি। এখন এই যে ছোট ছোট ঘর আছে কয়টা? 60টা। তাহলে 360কে যদি তুমি, এই যে মিনিটের ঘর হলো 60, তাহলে 60 দ্বারা ডিভাইড করো, তাহলে পাবে 6। তাহলে এক ঘরের জন্য 6 ডিগ্রি কোণ তৈরি হয়। এক ঘরের জন্য কত ডিগ্রি কোণ তৈরি হয় বলো তো? 6 ডিগ্রি। তাহলে এর সাথে 6 যদি মাল্টিপ্লাই করো, তাহলে যে অ্যান্সারটা তুমি পাচ্ছ। তো এখানে যদি তুমি একটু খেয়াল করো যে আমরা যদি এখানে ঘরের সংখ্যা দেখি, এ হলো 5, এ হলো 10, আর এ হচ্ছে আরও হচ্ছে আড়াই ঘর, মানে 5-এর অর্ধেক আড়াই ঘর, অর্থাৎ তুমি টোটাল ঘর পাচ্ছ 12.5। তো এখানে টোটাল ডিগ্রি কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে তুমি 60 দ্বারা ডিভাইড করলে পাবা প্রতি ঘরে 6 ডিগ্রি। তো এখানে তুমি এক কাজ করো, কত ঘর পাচ্ছ? প্রত্যেক ঘরে হচ্ছে তোমার 6 ডিগ্রি করে কোণ। তাহলে তুমি হচ্ছে 12.5 ইন্টু হচ্ছে 6, তাহলে কত পাচ্ছি বলো তো? 75 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা যদি এমসিকিউতে আসে শর্টকাট করে এভাবে করে ফেলতে পারবো, অথবা তুমি চাইলে এটাকে ক নাম্বারের জন্য করতে পারবা, যে ঘড়ির কাঁটা যখন 8:30 বাজে তখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম ঘরের সংখ্যা হচ্ছে 12.5। তাহলে এক ঘরে 6 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে 12.5 ঘরে হচ্ছে এত ডিগ্রি কোণ তৈরি হবে। এতে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাছাড়া আমরা যদি একটু একটু ডিটেলসে করতে চাই, তাহলে আমরা আমাদের এই ইজি ম্যাথ বইতেও আমরা দেখো ডিটেলসে করছি, তো সেটাও দেখতে পারো। যে আমরা জানি ঘড়িতে সর্বমোট দাগের সংখ্যা হচ্ছে 12টা, মানে 1 2 3 4 মোট 12টা পর্যন্ত বাজে। তাহলে ঘন্টার কাঁটায় 12 ঘন্টায় কেন্দ্র উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত হবে? 360কে তুমি 12 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি কোণ প্রতি 1 ঘন্টায়। এখন 1 মিনিটে কত হবে? 1 মিনিটে হবে হচ্ছে এই 30কে তুমি 60 দ্বারা ভাগ করবা, কারণ টোটাল 1 মিনিট আছে, 1 মিনিট করে মিনিটের কাটা আছে 60টি। কয়টি বলো তো? 60টি। তাহলে 30কে তুমি 60 দ্বারা ভাগ করলে পাচ্ছ 0.5 ডিগ্রি প্রতি 1 মিনিটের জন্য, মানে 1 মিনিটের জন্য। আচ্ছা, এরপরে বাজে কয়টা? দেখো, এই যে ঘন্টার কাটার ক্ষেত্রে 30 মিনিটের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে টোটাল কত মিনিট? 30 মিনিট। তাহলে 30 মিনিটের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 15 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 15 ডিগ্রি। ওকে, তাহলে এবার 8টা যখন 30 বাজে তখন কি হয়? এই যে 15 ডিগ্রি কোণ তো তুমি বের করছো হচ্ছে খুচরা অংশের। এবার 8টা যখন 30 বাজে, তাহলে 2 করে 30, মানে 8 6টা। তোমার এই ঘড়িটা যদি আরেকবার একটু দেখাই, এই দেখো, এই যে এই হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর এই হলো তোমার 30 ডিগ্রি 60 ডিগ্রি, আর এইখানে বের হয়েছে হচ্ছে 15 ডিগ্রি। এই 15 হিসাব আমরা আগেই করছি। তাহলে কত হচ্ছে? 30 30 60 আর 15 75 ডিগ্রি। তাহলে এই দেখো, এই যে আমরা হচ্ছে 8:30 বাজে, তাহলে কোণ হবে কি 2 × 30, মানে এখানে দুইটা ছিল ঘন্টার কাটা, আর এইটুক ছিল ঘন্টার কাটা দুইটার মাঝখানের অংশ, তাহলে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে টোটাল কত পাচ্ছি বলো তো? 75 ডিগ্রি। এই 75 ডিগ্রি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। এবার পরের প্রশ্নের জন্য আমরা একটা উদ্দীপকটা দেখব। এখানে বলা হচ্ছে কি যে পি সাইন থেটা প্লাস কিউ কস থেটা ইকুয়ালস টু আর হলে এই জিনিসটা দেখাও। পি কস থেটা মাইনাস কিউ সাইন থেটা ইজ ইকুয়ালস টু পি এস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার। আমরা একটু যদি আমাদের কোশ্চেনটা একটু দেখে নিই, দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে পি কস থেটা মাইনাস কিউ সাইন থেটা ইজ ইকুয়ালস টু, প্রমাণ করো যে প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। আর এইটা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, পি সাইন থেটা প্লাস কিউ কস থেটা ইজ ইকুয়াল টু আর। তো চলো এটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করি। আমরা এক কাজ করি, এর দুই পাশে স্কোয়ার করে দিই। তাহলে পি সাইন থেটা
প্লাস হচ্ছে কিউ কস থেটা এর উপরে যে স্কোয়ার করে দিলাম সমান সমান হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে একটা কাজ করি এবার এখানে আমরা দুইটা সূত্র মানে হচ্ছে সূত্র দিয়ে দিই। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো তো? এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে এখানে পি সাইন থিটা, এ দেখো এ স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab 2p সাইন থিটা কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন যেটা করব এই পি স্কোয়ারটাকে রেখে দাও, এখানে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। কেন তুমি 1 মাইনাস কস স্কোয়ার ফর্মুলা দেবে? দেখো পি এর সাথে কস, তো সূত্র না দিলে কস তো এখানে আসবে না, কসের সাথে পি আসবে না। ওকে, 2p সাইন থিটা কিউ কস থিটা প্লাস এখানেও সেম কাজ করো, কিউ স্কোয়ারকে রেখে এই কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা, এক কাজ করা যাক, এদের মধ্যে সম্পর্ক তো হলো গুণের, আমরা এখন গুণ করে দেবো। পি স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2p সাইন থিটা কিউ কস থিটা প্লাস এখানে গুণ করো, তাহলে কিউ স্কোয়ার আর হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন এক কাজ করা যাক, এই যে পি স্কোয়ার পজিটিভ আর এই যে পি স্কোয়ার পজিটিভ, এদের দুইটাকে আমি ধরে ওই পাশে পাঠিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে ওইটা বাদে বাকিগুলো রেখে দিই, মাইনাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2p সাইন থিটা কিউ কস থিটা মাইনাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এই যে পি স্কোয়ার আর যে কিউ স্কোয়ার পাশে যাবে, তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার সামনে মাইনাস দেখতে ভালো লাগছে না, আমরা এই মাইনাসটাকে চেঞ্জ করতে চাই। চেঞ্জ করলে কি হবে? সবাইকে আমরা মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো, সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে লিখবো হচ্ছে পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 2, একটু সাজায় লেখা যায়, এখানে আমার পি এর সাথে কস আর এখানে পি এর সাথে সাইন, যদি গুণের সম্পর্ক আমরা এটাকে চাইলে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবো। তাহলে পি কস থিটা ইন্টু কিউ সাইন থিটা, এটা প্লাস হয়ে যাবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানেও চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসগুলো প্লাস হবে, প্লাসগুলোকে আগে লিখতে হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর আর স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে। যখন আমরা মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি একটু তুমি খেয়াল করো, এখন এটাকে ধরো পি কসকে এ ধরো আর কিউ সাইনকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে রুট হয়ে যাবে, সুতরাং পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো প্রমাণ হয়ে গেছে, তাহলে লিখতে পারো প্রমাণিত। ওকে, খ নাম্বার কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমরা এবার গ নাম্বার প্রশ্ন একটু যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এক্স ইকুয়ালস টু 2 cos আলফা হলে, এক্স ইকুয়ালস 2 cos আলফা হলে আলফা এর মান নির্ণয় করো যেখানে 0 থেকে বড় আলফা আর 2 পাই থেকে ছোট। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোশ্চেনে দেওয়া আছে tan আলফা ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস সেক আলফা। ওকে, তাহলে tan আলফা সমান সমান, দেখো এখানে x সমান আবার দেওয়া আছে হচ্ছে 2 cos আলফা, তাহলে এখানে 2 cos আলফা তুমি লিখতে পারবা। তাহলে এখানে x এর জন্য আমরা কি লিখতে পারি? 2 cos আলফা লিখে দিলাম। আচ্ছা, এই tan এর ফর্মুলা হচ্ছে sin থিটা বাই cos থিটা, মানে sin আলফা বাই cos আলফা। আর এখানে 2 cos আলফা, এই সেকের পরিবর্তে তুমি 1 বাই cos লিখতে পারো। আমরা ফর্মুলা জানি sec আলফা ইজ ইকুয়ালস টু 1 বাই cos আলফা। তো এইটাকে আবার এখানে বসাই দিলাম sin বাই cos, এখানে কিছু করার দরকার নাই, এখানে নিচে একটা 1 থাকে আর cos আলফা লসাগু হচ্ছে cos আলফা, তাহলে 1 cos আলফা দ্বারা ডিভাইড করলে cos আলফা হবে, তাহলে cos আলফা ইনটু 2 cos আলফা ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার আলফা। আর এখানে cos আলফা বাদ উপরে 1 বসে যাবে। তারপরে আমরা কি করব? আমরা হচ্ছে পরে দেখো উভয় পক্ষ থেকে যেটা করা যায় সেটা হচ্ছে এই cos আলফা আর এই cos আলফাকে বাদ দেওয়া যায়। উভয় পক্ষ থেকে cos আলফা কি বাদ, cos আলফা দ্বারা গুণ করলে অথবা সমীকরণের দুই পাশে একই জিনিস থাকলে তুমি কোনো নোট ছাড়া এটাকে বাদ দিতে পারবা। এটাকে বাদ দিয়ে দিলাম দুই সাইড থেকে। তাহলে এখানে থাকলো কি বলতো, sin আলফা ইজ ইকুয়ালস টু 2 cos আলফা cos স্কয়ার আলফা মাইনাস 1, তাহলে 2 cos আলফা স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু sin আলফা। তাহলে এইবার এই যে cos, এই cosটাকে তুমি সাইড বানাতে পারো,
তাহলে কজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার, এই টুটা এখানে থাকবে, কজ স্কোয়ার আলফার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, আর -1 এই যে সাইন আলফাটাকে ধরে এই পাশে আনো, মাইনাস হয়ে যায় সমান সমান 0। এখন একটা সমীকরণ হলো, তার আগে একটু গুণ করে নিই। এই যে গুণ করলাম, গুণ করলে 2 1 কে 2, 2 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার আলফা, এই যে 2 সাইন স্কোয়ার আলফা, -1 আর মাইনাস সাইন আলফা। তো এখন যদি একটু তুমি যোগ বিয়োগ করো, তাহলে এই যে 2 আর এই যে 1 প্লাস 2 মাইনাস 1 এর মধ্যে হিসাব করলে আমরা প্লাস 1টা থাকবে, আর এই যারা ছিল তাদেরকে বসায় রেখে দিলাম। সামনে মাইনাস দেখতে খারাপ লাগছে না বলো? তাই -1 দ্বারা মাল্টিপ্লাই করে সবার চিহ্ন পরিবর্তন, এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, সরি হ্যাঁ এটাও মাইনাস, এটাও হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস হয়ে যাবে মাইনাস। পুরো সমীকরণটা হবে কি বলতো? 2 সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম ব্রেকিং হবে, এই সাইন আলফাটাকে ভেঙে ফেলবো। তাহলে এই যে 2 সাইন আলফা মাইনাস সাইন আলফা, তাহলে সাইন আলফা হলো 2 ইন্টু 1, মানে এর কোফিসিয়েন্ট হচ্ছে 1 2, আর এর কোফিসিয়েন্ট হচ্ছে সহগ হচ্ছে 1, তাহলে 2 আর 1 এর গুণফল 2, এই দেখো 2 আর 1 এর গুণফল 2, আমার মিডল টার্মটা কিন্তু ঠিকঠাক মতো হলো। ওকে, এখন কমন নেওয়ার পালা। এখন কমন নিতে হবে কি, এই অংশ থেকে কি কমন চাই? 2 কমন চাই, সাইন কমন চাই, নিলাম 2 সাইন আলফা কমন দিলাম, তাহলে এখানে সাইন স্কোয়ার একটা থাকবে, এখানে পুরোটাই কমন নেওয়া, তার মানে ভাগ করলে 1 হয়ে যায়, একই হবে। এখান থেকে -1 কমন নাও, তাহলে সাইন আলফা আর প্লাস মাইনাস প্লাস 1, দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস, সো সেম জিনিস হলে আমরা কি করতে পারি, আর একবার কমন নিতে পারি। নিলাম কমন সাইন আলফা প্লাস 1, সাইন আলফা প্লাস 1 কমন নিলাম, এখানে 2 সাইন আলফা থাকলো, আর এই যে -1 ইজ ইকুয়ালস টু 0। দুইটা রাশির গুণফল বা দুইটা টার্মের গুণফল যদি 0 হয়, ইজ অ্যান্ড এভরি টার্ম ইজ ইকুয়ালস টু 0 লেখা যাবে। তার মানে তুমি এইটাকে সমান 0 আবার এইটা সমান 0 লিখতে পারবা। তো আমরা যদি দেখি যে সাইন আলফা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এই যে 1টা, এই 1টাকে যদি আমি ওই পাশে পাঠাই -1 হবে। সাইন আলফার মান হচ্ছে -1, মনে রেখো সাইন আলফার মান আসছে কি -1। এবার দেখো 2 সাইন আলফা -1 ইকুয়ালস টু 0, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু হাফ। একটু খেয়াল করো, সাইনের একটা মান আসছে -1, একটা মান আসছে হাফ। ওকে, তো -1 যেখানে আসছে, তো এটা বুঝতে পারছো নেগেটিভ, তার নেগেটিভ হলে সাইনের মান কোথায় কোথায় বসে? আমরা জানি যে তোমার হচ্ছে নেগেটিভ সাইন হচ্ছে নেগেটিভ হয় থার্ড কোয়াড্রেন্টে আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, এই দুইটা ঘরে সাইনের মান হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ কোথায় কোথায়? প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ। তাহলে এই দুই ঘরে সাইন পজিটিভ, তার মানে আমাকে প্রথম দুই ঘরের মান বের করতে পজিটিভের জন্য, আর পরের দুই ঘরের মান বের করতে হবে নেগেটিভের জন্য। চলো আমরা একটু এই মানটা বের করে দেখি। একটা সাইনের মান হচ্ছে -1 আর একটা হচ্ছে হাফ। তাহলে এই যে -1 লেখো মাইনাস, আর 1 হচ্ছে সাইন কত ডিগ্রি মান বলো তো? সাইন 90 ডিগ্রি মান। তো সাইন 90 হচ্ছে π/2, লিখলাম π/2। তো এইটা একটা মান আসলো, সাইন -1 হচ্ছে 90। এখন খেয়াল করো এইখানে এই নেগেটিভ মান কোন কোন ঘরে, সাইন নেগেটিভ কোন কোন ঘরে? নেগেটিভ হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগ এটাকে আমরা লিখি হচ্ছে 2π, 2, এটা তো 2π, কারণ ঘুরে আসলে 360 ডিগ্রি হয়, এটা হচ্ছে π/2, এই দাগে এখানে হচ্ছে 180 মানে পাই, আর এখানে হচ্ছে 3π/2। ওকে, তো এই ঘরে মান বের করার উপায় কি? 2π থেকে তোমাকে থেটা মাইনাস করতে হবে, থেটা বলতে এখানে 90, এই যে π/2 হিসাব করলে আমরা পাচ্ছি কত বলো তো? এই 4π মাইনাস পাই, তাহলে 3π/2। আলফার মান কত পেলাম? 3π/2, একটা মান কিন্তু চলে আসছে, ফোর্থ কোঅর্ডিনেটের মান। এখন আমরা থার্ড কোঅর্ডিনেটের মান বের করব। দেখো থার্ড কোঅর্ডিনেটের মানটা বের করব কি করে আমরা? সেটা এইটাই আসবে, কারণ কি সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন, এই যে পাই 180, এই পায়ের সাথে তুমি যে থেটাকে প্লাস করো, অর্থাৎ π/2, তাহলে তুমি পাবা কিন্তু সাইন আলফা ইকুয়ালস টু সাইন এই 2π প্লাস পাই 3π/2। তাহলে দুই পাশে সাইন বাদ দাও, আলফা ইকুয়ালস টু 3π/2। তো এটা যেহেতু সেম আসে, তাই একবার বের করলেই হয়, তৃতীয়বার বের করার দরকার নাই। এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটের ভ্যালু, আর এটাও কি সেম, মানে তোমার হচ্ছে দাগের উপরে পড়লো। ওকে, এটা গেল হচ্ছে আমার নেগেটিভের জন্য মান। এবার পজিটিভের জন্য প্রথম চতুর্ভাগের দ্বিতীয় চতুর্ভাগের মান বের করব। তাহলে একটু খেয়াল করো, এখানে আছে কি 2 সাইন আলফা -1 ইকুয়ালস টু 0, এখানে হাফ হয়ে গেল, ওই পাশে পাঠানো, এই 1কে পাঠাও ওই পাশে, যাক প্লাস হয়ে, 2কে পাশে যাক ভাগ হয়ে। ওকে, তাহলে এবার হাফ সাইন কত ডিগ্রি মান বলো তো? হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, তাহলে 30 লিখবো। এবার দুই পাশে সাইন কেটে দাও, আলফা ইকুয়ালস টু π/6, 30 হচ্ছে π/6। সেম ওয়েতে আমরা সাইন আলফা ইজ ইকুয়ালস টু π/6 তো পেলাম, আমরা কোন ঘরে মান বের করতে চাচ্ছি এবার বলো তো? এবার দ্বিতীয় চতুর্ভাগের মান, এটা হলো পাই 180, পাই থেকে যদি তুমি থেটাকে মাইনাস করো, তাহলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। তাহলে দেখো পাই মাইনাস থেটার মান হচ্ছে এখানে π/6, এই যে বের করছি আলফা, অর্থাৎ আলফা আর থেটা এখানে একই জিনিস। ওকে, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন পাই মাইনাস π/6, দুই পাশে সাইনকে কেটে দাও, তাহলে কি হচ্ছে বলো তো? এই যে
আলফা ইকুয়ালস টু 5π/6। তাহলে আমরা কয়টা মান পেলাম বলো তো? আমার লিমিট হচ্ছে 0 থেকে আলফা হচ্ছে বড় আর হচ্ছে 2π থেকে ছোট। এই লিমিটের মধ্যে আমরা মোট 4টা মান পেলাম। পজিটিভের জন্য 2টা আর নেগেটিভের জন্য 2টা। এখন কথা হচ্ছে যে আমরা সব মান পেলেই তো হচ্ছে না, সে মান নিয়ে আমাকে আবার কি করতে হবে বলো তো? পরীক্ষা করতে হবে। তো এই যে মানটা, এই মানটা আলফা ইকুয়ালস 3π/2 যে ভ্যালুটা আমি বের করছি, এটা আবার শুদ্ধি পরীক্ষায় টেকে না, অর্থাৎ ভেরিফিকেশন যখন করা হয় তখন এই মানটা দ্বারা আমাদের সমীকরণটি সিদ্ধ হয় না। কিভাবে ভেরিফিকেশন করবা? সেটা হচ্ছে যে এই দেখো সমীকরণটা দেখো, ট্যান আলফা। তো আলফার মান তুমি ওখানে যে 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি বসাও, আর এখানে এক্স এর মান হচ্ছে 2 cos আলফা মাইনাস সেক আলফা বসা। এখন লেফট সাইড রাইট সাইড যদি ইকুয়াল হয় তাহলে সমীকরণটি সিদ্ধ, লেফট সাইড রাইট সাইড ইকুয়াল না হলে সমীকরণটি সিদ্ধ না। তো আমরা বসিয়ে এটা তুমি হচ্ছে খাতার মধ্যে রাফে করবা, এটা কিন্তু শো করা লাগবে না। তো আমরা দেখলাম যে এই ট্যান আলফা এখানে মানটা বসালে আর এখানে মানটা বসালে এই মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় না, এই দুইটা মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই দুইটা। আশা করি আজকের এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।